আমি মীরা হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক এবং কলামিস্ট জনাব মাহবুব আজিজ। মাহবুব আজিজ, আপনাকে স্বাগত। এবং আপনি কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমাদের সাথে এই আলোচনায় আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। ডক্টর স্নিগ্ধা, কেমন আছেন? আছি। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে এই সময় দিয়েছেন রাত্রেবেলায়। এছাড়াও এই আলোচনায় একাধিক অতিথি একাধিক সময় আমাদের সাথে নানান মাধ্যমে যোগাযোগ করবেন, যোগ দেবেন, জানাবেন মতামত, করবেন বিশ্লেষণ। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে নয়াদিল্লির বিমানবন্দরে হয়রানি ও বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। দুপুরে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলছেন পররাষ্ট্রমন্ত্রী। আর পুরো ঘটনাটি জেনে যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে তাহলে অবশ্যই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আজ নির্বাচিত খবরে আমরা বোঝার চেষ্টা করব, এটা কি কোনো আকস্মিক ঘটনা নাকি এতে কোনো বার্তা আছে? এই ঘটনায় প্রতিবাদ জানানো ছাড়া আর কি করতে পারে বাংলাদেশ? একই সাথে সীমান্তে পুশিন ও হত্যা বন্ধের দাবিতে রাজধানীতে 11 দলের বিক্ষোভ আর যুদ্ধ বন্ধে আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিতে পৌঁছানোর খবরটিও আনতে চাই আলোচনার টেবিলে। তবে শুরুতেই চলুন তথ্য উপদেষ্টার দিল্লিতে প্রবেশের বাধার খবরটি দেখে আসি। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের বৈঠকে অংশ নিতে রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। অভিযোগ উঠেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দীর্ঘ সময় বসিয়ে রাখে এবং ভারতে প্রবেশে বাধা দেয়। ভারত সরকারের নির্দেশে তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়া হলেও জাহিদুর রহমান কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন। কূটনৈতিক তথ্য থাকার পরও ডাক্তার জাহেদের ভারতে প্রবেশ নিয়ে সৃষ্ট এই জটিলতাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। একই মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীরও। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং আজকে দিন শেষে আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাবো। মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। দিল্লির এই ঘটনায় সোমবার দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বারেকে তলব করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। মাহবুব আজিজ, আপনার বিশ্লেষণ দিয়ে শুরু করতে চাইব। যদিও আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা যিনি রয়েছেন তিনি এর আগে অতীতে নানান সময় ডিজিটাল প্ল্যাটফর্ম বলেন, সোশ্যাল মিডিয়ায় বলেন, বেশ সরব থাকতেন। এখন হয়তো একটা বড় দায়িত্বে আছেন, ফলে সেসব জায়গাতে তার প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। নানান মাধ্যমে আমরা চেষ্টাও করেছি তার সাথে কথা বলার জন্য, সেখানেও আমরা খুব একটা রেসপন্স পাইনি। নিশ্চয়ই এই ঘটনাটি নিশ্চয়ই আপনি কি বিশ্লেষণ করবেন। এই বিশ্লেষণের ফাঁকে আমরা বরং আমাদের সাথে আরেকজন অতিথিকে এই আলোচনায় যোগ করে নিই। আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। মুন্সি ফয়েজ আহমেদকে আমরা আমাদের আলোচনায় এখনই যোগ করে নিতে চাই, তিনি আমাদের সাথে যোগ দেবেন। তবে আলোচনা শুরু করতে চাই মাহবুব আজিজ আপনাকে দিয়েই। আপনার কি মনে হয়, এটা কি একটা খুব আকস্মিক ঘটনা নাকি এর মধ্যে আসলে কোনো বার্তা আছে? জি ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। ঘটনাটি তো আকস্মিক এরকমই মনে হয়, কারণ একটি দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারি ব্যক্তি, তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি তো যেচে গিয়ে এই ধরনের পরিস্থিতিতে পড়বার কথা নয়। এবং জেনে শুনে তিনি সেখানে গিয়েছেন যে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না অথবা ঘণ্টাখানেক বসিয়ে রাখা হবে, এটা যুক্তিসঙ্গত বলে মনে হয় না। কিন্তু সাথে সাথে আরও কয়েকটি প্রশ্ন আমাদের সামনে আসে যে তিনি যেহেতু একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তিনি কূটনৈতিক পাসপোর্ট ছাড়া সেখানে গেলেন কেন? যতদূর আমরা জানতে পেরেছি তা তিনি সাধারণ পাসপোর্টে গিয়েছিলেন দেখেই আসলে কথাবার্তাগুলো উঠেছিল। কারণ সাধারণ শিষ্টাচারে বা যে রাষ্ট্রাচার বলতে আমরা যা বুঝি তাতে কিন্তু একজন এই ধরনের রাষ্ট্রীয় প্রোটোকলের ব্যক্তিত্বকে কিন্তু জেরা করার কোনো কারণ নাই।
সাধারণভাবে, যেহেতু তার কূটনৈতিক পাসপোর্ট ছিল না, এবং এটাও আমরা জানতে পেরেছি এগুলো সবই আসলে কোনো মানে সরকারি বার্তা নয়, বিভিন্নভাবে সাংবাদিকদের মারফত যা জানা গেছে সারাদিন, সেটা হচ্ছে যে এক পক্ষ বলছে সরকারি প্রটোকল সেখানে ছিল না, যেটা উনি তো প্রতিমন্ত্রী মর্যাদার, যাই হোক মন্ত্রী পর্যাদার একজন গেছেন, দেশের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, একটি সেমিনারে তিনি অংশ নেবেন, সেখানে তার কোনো প্রটোকল নেই কেন বা আগাম কোনো প্রস্তুতি নাই কেন, সেটার কোনো ব্যাখ্যা এখনো আমরা জানতে পারি নাই। কিন্তু এই প্রশ্নটা কি সাথে থাকে না? কারণ আমরা বিভিন্ন গণমাধ্যমে বরাত দিয়ে যেটা জানছি যে জাহিদুর রহমানের পাসপোর্টটি ভারত সরকারের তালিকায় ফ্ল্যাগড বলা হচ্ছে, অর্থাৎ এই পাসপোর্টটি ভারত সরকারের সতর্কতামূলক যে আপত্তি আছে সেই আপত্তির তালিকায় আছে। আচ্ছা, এটা যেমন আপনি বলছেন এটা এক ধরনের খবর, কিন্তু সেগুলো কোনোটাই সেই অর্থে স্বীকৃত নয়। কারণ এটা আমরা জেনেছি যে ডক্টর জাহিদুর রহমান তিনি তো যথেষ্ট ভোকাল একজন মানুষ, এবং আজকের থেকে তো নন, দীর্ঘদিন ধরেই তিনি নানান প্রসঙ্গে কথাবার্তা বলছেন, বিশেষ করে রাজনীতি এবং সমসাময়িক অনেক বিষয়। তার একটা ব্যক্তিগত অ্যাকাউন্টও আছে, ইউটিউব অ্যাকাউন্ট। তিনি দায়িত্ব গ্রহণের পর অতটা সরব নন, তাও কিছু কিছু কথা তিনি বলেন ব্যক্তিগত পর্যায়ে একা একা, মানে আগের মতো টকশো তিনি কিন্তু আমাদের সাথে আর করেন না, তিনি একা কথা বলেন, খেয়াল করেছি। কিন্তু তার যেটা ইউটিউব, সেখানে তিনি কথা বলেন, এটাও আমি খেয়াল করেছি। তো সেইটা ভারতে নিষিদ্ধ বলে জেনেছি, কারণ তিনি ভারত বিরোধী কিছু কথাবার্তা বলেছিলেন, এরকম কথা এসেছে। যদিও ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে তিনি একেবারে সেই রকম ভারত বিরোধী কথাবার্তা বলেছেন। যা হয়েছে বিভিন্ন ইস্যুতে কখনো পক্ষে কখনো বিপক্ষে তিনি কথা বলেছেন, এবং সেই জন্যে ভারত সেটা ব্লক করে দিয়েছে বা তাকে আলাদাভাবে কালো তালিকাভুক্ত করেছে, এরকম খবর আজ সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল। তবে যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা রাষ্ট্রের এই ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন তাদেরকে পা ফেলতে হবে তো বেশ সতর্কতার সাথে, কারণ এটা তো শুধুমাত্র আর ব্যক্তির বিষয়ে থাকে না। একটা দেশের প্রতিনিধি, তাকে যদি 1-1.5 ঘন্টা বসিয়ে রাখা হয় এবং তিনি যদি যে কারণেই হোক ফেরত আসেন অথবা অভিমান করে চলে আসেন, সেটা কিন্তু একটা ভাবমূর্তির বিষয় জড়িত হয়ে যায়। যে আমি বরং প্রফেসর স্নিগ্ধার কাছে যাওয়ার আগে আমি মুন্সি ফয়েজের কাছ থেকেও একটু বিশ্লেষণটা শুনতে চাইবো, যেহেতু তিনি সাবেক রাষ্ট্রদূত, বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন। ফলে মুন্সি ফয়েজ, আপনার কাছে ঠিক একই প্রশ্নই জানতে চাইছি আসলে, যে ধরুন এটার মধ্যে কি আসলে কোনো বার্তা দেখতে পারি, নাকি আসলে প্রোটোকলের কোনো সমন্বয়হীনতা আমরা লক্ষ্য করি, নাকি এর মধ্যে আসলে রহস্যজনক আসলেই কিছু আছে, যেটা আপনার বিশ্লেষণে শুনতে চাই মুন্সি ফয়েজ। আমি মনে করছি যে এটা আসলে কোনো বিশেষ বার্তা খোঁজার ঠিক হবে না এখানে। এটা একটা প্রোটোকলের সমন্বয়ের অভাব বলেই আমি মনে করছি। আমাদের এখান থেকে যাওয়ার সময় যথেষ্ট প্রিপারেশন নেওয়ার দরকার, যেমন একটা ডিপ্লোম্যাটিক কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যাওয়া উচিত ছিল, যেটার কথা আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন, সেটা দরকার ছিল। তাছাড়া ওখানে আমাদের যে ইয়ে আছে, কি বলে, দূতাবাস আছে, হাইকমিশন আছে, তাদের আগের থেকেই ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা করে রাখা উচিত ছিল, যাতে এই সমস্যা না হয়। কিন্তু সেগুলো কোথাও না কোথাও আমার ধারণা যে ঘাটতি হয়েছে, কোনোখানে সমস্যা হয়েছে, যার জন্য এই ঘটনাটা ঘটতে পেরেছে। আর যেটার কথা বলা হচ্ছে যে উনি যে পাসপোর্ট নিয়ে গেছেন, আমরা তো এই সম্বন্ধে পুরোপুরি আমরা সবাই জানি না, কিন্তু বলা হচ্ছে যে সেই পাসপোর্টটা আগের থেকেই ভারতীয়দের একটা কালো তালিকাভুক্ত বা কোনো রকমের তালিকাভুক্ত ছিল। তাই যদি হয় তো সেই পাসপোর্ট নিয়ে যাওয়াটাই তো একটা বড় ভুল হয়েছে, কারণ সেখানে প্রথমেই যারা দেখবে তারা তার সব কিছু জেনে শুনে ওখানে যাচ্ছে না, আর তাদেরকে আগে থেকে সতর্ক করে দিলেও আরেক ব্যাপার ছিল, সেটা হয়তো করা হয়নি। তো সুতরাং যদি এমন কোনো যে কোয়েশ্চেনেবল কোনো পাসপোর্ট নিয়ে কেউ যদি হাজির হয়ে যায়, তখন তাকে তো বিভিন্ন রকমের জিজ্ঞাসাবাদ করবে, যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি বিষয়টা সব পক্ষ আগে আবার জানতে পারে যে না, আসলে ওনার একটা নতুন পরিচয় আছে, যেই পরিচয় ওনাকে একটা বিশেষ সুবিধা দেওয়ার ব্যাপার আছে। আমি মনে করি যে এখানে আমাদের দিক থেকেও যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়নি, সেটা একটা ভুল হয়েছে। এবং যদি সমস্যাগত বা জটিলতাগত প্রোটোকল জনিত যে সমন্বয়হীনতা কথা বলছেন, বা অন্যান্য যে পাসপোর্ট সংক্রান্ত সমস্যার কথা যেগুলো বলছেন, সেগুলো যদি আমাদের এন্ড থেকেই হয়ে থাকে, তাহলে তার ফিরে আসাটাকে কিভাবে দেখেন?
এইটা তো যেহেতু অনেক দেরি হয়ে গেছে, উনি তখন একটা রিয়্যাক্ট করেছেন, আমি সেটাই যা বুঝতে পারছি যে এটা তো একটা তার প্রতিক্রিয়া এটা। কারণ শেষ পর্যন্ত তো এটা তারা ক্লিয়ার করেছিল, এইরকমই খবর আমরা বিভিন্ন সোর্স থেকে পাচ্ছি। তো সুতরাং সবচেয়ে ভালো হতো যে না ঠিক আছে, মিসআন্ডারস্ট্যান্ডিংটা পরিষ্কার হয়ে গেলে কাজটা করে ফেললেই, মানে ওই তার যেখানে যে কাজে যাচ্ছিলেন সেই কাজটা সেরে আসলে তারপরে সেটাই ভালো হতো। কিন্তু যখন উনি চলে আসলেন, এইটা আবার আরেক ধরনের সমস্যা সৃষ্টি করছে, এক ধরনের তার জন্য একটা বিব্রতকর এবং সব দুই পক্ষের জন্যই বিব্রতকর। এখন এটা নিয়ে আলাপ আলোচনা হতে থাকবে, এটা অভিপ্রেত নয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অসংখ্য ধন্যবাদ মুন্সি ফয়েজ, আমাদের সাথে থাকুন। আমি বরং প্রফেসর স্নিগ্ধা আপনার বিশ্লেষণটা শুনতে চাইবো। সেক্ষেত্রে আপনার কি মনে হয় কোনো রহস্যজনক কারণ আছে নাকি খুব স্বাভাবিকভাবে এটাকে আমরা দেখবো? না, আমার কাছে এই ব্যাপারটা খুব স্বাভাবিক বলে মনে হয় না প্রথমত, বিকজ এটা আসলে যে কোনো অর্থে কূটনৈতিক কোনো ভালো বার্তা বহন করেন না। কারণ আপনার আমাদের ডক্টর জাহিদুর রহমানকে এখানে ব্যক্তি জাহিদুর রহমান হিসেবে দেখবার কিন্তু সুযোগ নেই। তিনি কিন্তু এখানে একজন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে গিয়েছেন, তাই না? এবং দেখেন, ওয়াচ লিস্টে থাকুক, উনি পাসপোর্ট বহন করুক বা না করুক, আমি ভীষণ রকমের কি বলবো, কিছুটা বিরক্ত এই খবরটাতে আমাদের ওখানকার বসবাসরত বাংলাদেশ কমিশনের উপরে। বিকজ আপনি জানেন যে কিছু একটা প্রোটোকল থাকে, মাহবুব ভাই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এগুলো সবকিছুর একটা সিস্টেমেটিক প্রোটোকল থাকে আপনার দেশ থেকে। কারণ উনি তো IOR এর সম্মেলনে যাবেন, এটা তো একটা অফিসিয়াল মিটিং। তাহলে এই ধরনের কোনো কিছুর মধ্যে কিন্তু তার পরবারই কথা না, বিকজ এখানে একজন গভর্নমেন্ট অফিসিয়াল আসছেন এবং তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন। তাহলে সেই জায়গাটা আমি তো মনে করি যে এটা একটা মানে ভারতকে প্রশ্ন করার আগে কথা আছে না, আগে নিজের দিকেও ব্যাপারটা কিন্তু করা উচিত। এটা তাদেরকে একটা জবাবদিহিতা, আসলে ইমিডিয়েটলি কেন এই জবাবদিহিতা তাকে নেওয়া হচ্ছে না, এটা আমি একজন নাগরিক হিসেবে এটা প্রথমে রাখতে চাই। দ্বিতীয়ত দেখেন, মানেন বা না মানেন 5th আগস্টের পর থেকে আমাদের সাথে তো ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কটি কিন্তু খুব স্লোলি একটা স্বাভাবিক জায়গায় যাচ্ছে। এবং অলরেডি কিন্তু ইতিমধ্যে সীমান্তে পুশিন বলেন, বেশ কিছু জটিলতাও কিন্তু তৈরি হয়েছে ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর জয়লাভের পরবর্তী সময়টাতে। তো সেই একটা এরকম একটা মোমেন্টে এই ঘটনাটাকে যদি আমি একটা স্বাভাবিক ঘটনা হিসেবে দেখি, আমার কাছে এটা স্বাভাবিক বলে আসলে মনে হয় না। এটা একটা। আরেকটা কথা আমি বলতে চাই, ডক্টর জাহিদুর রহমান, জাহিদ ভাইয়ের সাথে এটা আমার মনে হচ্ছে সামহাও হয়তো মানে তিনিও আসলে পেশেন্সটা লুজ করেছেন হয়তোবা, মানে এটা উনি শেষ করে আসে এটা আরো ডিপে যাওয়ার সুযোগও হয়তোবা ছিল, কিন্তু এটা একই সাথে বেশ অপমানজনক, এটা আমি অনুভব করি। এবং সম্ভবত সে কারণেই ঘটনাটি ঘটেছে। এবং আমাদের পক্ষ থেকে ওয়াচ লিস্টের যে ব্যাপারটা, উনার ইউটিউব চ্যানেল যখন ওয়াচ লিস্টে থাকে, এটাও কিন্তু একটা অ্যালার্মিং বার্তা দেয়। যেমন মনে করেন, তাহলে তো এরকম আরো অনেকের কিন্তু এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। তাহলে কি আমাদের ভারতের সাথে যে কূটনৈতিক যোগাযোগ, সেই যোগাযোগটা স্বাভাবিককরণের ক্ষেত্রে তো উভয় পক্ষেরই কাছাকাছি আসার কথা। তাহলে এটা কি একটা প্রশ্নের মুখে পড়ছে না? সো এই ব্যাপারটাকে যতটা স্বাভাবিকভাবে দেখা হচ্ছে কেবলই ডক্টর জাহিদুর রহমানের ইস্যু, আমি কিন্তু সেটা মনে করছি না। আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশ ভারতের কূটনৈতিক যে সম্পর্ক আছে, সেই সম্পর্কেরও একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। জি, আমি আবার একটু মুন্সি ফয়েজের কাছে যাই। মুন্সি ফয়েজের কাছ থেকে এটা একটু বোঝার চেষ্টা করি যে ধরেন এই সফরটির আগে বিষয়টি নিয়ে কূটনৈতিক চিঠি চাটাচালি হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে, যিনি গেছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, প্রোটোকলে তিনি প্রতিমন্ত্রীর জায়গায়ও পড়ছেন। ফলে এই যে জানাশোনার ব্যাপারে বা তথ্যগত আদান প্রদানের ব্যাপারে তো কোনো জটিলতা হওয়ার কথা নয়। অথচ দুদিন আগে যখন 12ই জুন দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এলেন, হেঁটে এলেন, কথা বললেন গণমাধ্যমের সামনে, আমরা বেশ দেখলাম ভালোই বাংলাদেশ থেকে উষ্ণ অভ্যর্থনায় জানানো হলো। ফলে বাংলাদেশের একজন তথ্য উপদেষ্টা যখন সেখানে যায় এবং এই ধরনের একটি ঘটনা ঘটে, সেটা কি আসলে কোনো ধরনের সম্পর্ক তৈরির ক্ষেত্রে ইস্যু তৈরি করে কিনা, আর বাংলাদেশ কি বা করতে পারে এই ক্ষেত্রে? ইস্যু যে তৈরি হয় না সেটা নয়, কিন্তু তবুও আমি মনে করতে চাচ্ছি যে এখানে যে তথ্য আদান প্রদানের যে কথাটা বললেন, সেটা নিয়ে কিন্তু আমরা গণমাধ্যমে প্রশ্ন দেখছি।
তারা বলছে যে না, যথেষ্ট যোগাযোগ করাই হয়নি। তো সেটা যদি হয় তাহলে তো সেটা খুব দুঃখজনক। যোগাযোগ ঠিক মতো না করে যদি ওখানে যে হাজির হয়ে যায় তাহলে সেটা এই সমস্যা হতেই পারে। তারপরে যে পাসপোর্টের কথা, প্রথম যিনি তাকে রিসিভ করছেন যদি যোগাযোগ ভালো করে না থাকে তাহলে রিসিভ করবার জন্য ওই ধরনের কোনো ব্যক্তিও যায়। গণমাধ্যমে বরাদ দিয়ে বলা হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে তারা আগে থেকেই কূটনৈতিক চিঠির মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষে জানিয়েছেন। আমরা কিন্তু অন্যরকম রিপোর্টও দেখেছি, বলা হয়েছে যে না ইয়েতে জানানোই হয়নি, এরকম কথাও কাগজে দেখছি। সুতরাং কোনটা যে সত্যি সেটা জানি না, তবে যদি জানানো হয়ে থাকে তাহলে তো যথেষ্ট প্রশ্ন করবার সুযোগ আছে আমাদের, যে তোমাদেরকে তো জানানো হয়েছিল, তোমরা তারপরেও কোনো ব্যবস্থা গ্রহণ করোনি, সেটা নিশ্চয়ই আমরা বলতে পারি। কিন্তু তারপরেও এখানে একটা জিনিস হতে পারে যে যে প্রথমে যে ব্যক্তি তাকে রিসিভ করেছেন, যার কাছে তার পাসপোর্টটা ইমিগ্রেশনে যার কাছে দেওয়া হয়েছে, তিনি তো আর হয়তো সবকিছু জানেন না, তিনি একটা সমস্যা তৈরি করেছেন, তিনি দেরি করিয়ে দিয়েছেন, এটা হতে পারে। কিন্তু পরবর্তীতে সেটা ক্লিয়ার হয়েছে, 1 নম্বর। 2 নম্বর হলো যে যেহেতু তার পুরনো রেকর্ড খুব ভারতের কাছে পছন্দনীয় রেকর্ড নয়, সেই জন্যে তাকে হেনস্থা করাটা একটা তাদের আগে থেকে পরিকল্পিত একটা ব্যাপারও হতে পারে, আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না। সেটা হলে সেটা নিয়ে আমরা তো নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু তাদের সাথে যোগাযোগ করছে, সেটা নিয়ে আলাপ আলোচনা হবে এবং আশা করব যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেগুলো ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। এটা যেটা ঘটে গেছে সেটার তো কিছু করার নেই, কিন্তু ভবিষ্যতে যাতে না ঘটে সে ব্যাপারে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে দুই পক্ষ। ফলে আমি আরেকটু আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাইবো, ধরেন কি ধরনের বার্তা আসলে পাবলিক লেভেলে যায়, মানে সাধারণ মানুষ লেভেলে? আপনি চোখের সামনে দেখছেন, জানছেন, বুঝছেন যে আমাদের দেশের একজন তথ্য উপদেষ্টা ভারতে গেছে, হয়রানির শিকার। এর আগে 5ই আগস্টের পর আপনি যেভাবে উল্লেখ করছিলেন যে কি ধরনের ঘটনা প্রবাহগুলোর মধ্য দিয়ে গেছে, ভিসা জটিলতা সংক্রান্ত যে বিষয়গুলো আছে, পুশিনে সংক্রান্ত বিষয়গুলো সামনে আসছে। ফলে এই ধরনের একটা ঘটনা দিয়ে কি বার্তা আসলে বা কি মেসেজ বা সাধারণ মানুষ বরাবর যায়? এটা কি খুব ভালো কিছু যায় ডক্টর স্নিগ্ধা? না, ভালো কিছু তো আসলে যাবার কোনো সুযোগ থাকে না। এখানে কিন্তু একই সাথে 3টা বার্তা আসে। প্রথম বার্তাটি হচ্ছে ভীষণ রকমের আপনার যেটা একটা পলিটিক্যাল যে বার্তাটা আমাদের মধ্যে দিয়ে চলে আসে একদম খুব অবভিয়াসলি। কারণ এমনকি আপনি পুশিন নিয়েও যদি দেখেন এটা কিন্তু আমার জায়গা থেকে ভীষণ অমানবিক। বেশ কিছু পরিবার যারা কিনা ওই অর্থে সচ্ছল না, আমার দেশের নাগরিক বলে তারা দাবি করছেন, তারা এখানে ঘন্টা ধরে পরিবার নিয়ে বসে আছে। তো এই যে যেমন এটা আছে, অথচ আমরা জানি সকলেই যে আমাদের বেশ স্বনামধন্য রাজনীতিবিদরা দিব্য হালে কিন্তু সেখানে অবস্থান করছেন। এটা কিন্তু একটা বার্তা দেয় যে আপনি জানেন যে একটি যে রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলটিকে তো তার কার্যক্রম তো আপনি এখানে নিষিদ্ধ করে রাখছেন। প্রচ্ছন্ন বা পরোক্ষভাবে এই বার্তা দেয়, সেই রাজনৈতিক দলও এর সাথে ইন্ধন যোগায় সাধারণের কাছে। বার্তা 1। বার্তা 2, আপনার এই যে প্যাটার্ন অফ টকিং, সেটা শুভেন্দু অধিকারীর প্যাটার্ন হোক অথবা দীনেশ ত্রিবেদী আসবার পরে তার বক্তব্যের প্যাটার্ন হোক, এই যে বিভিন্ন যে একটা কারেন্ট একটা সিচুয়েশন কিন্তু চলছে, এই সিচুয়েশন গুলো দেখেন। আমরা জানি যে দীনেশ মানে ত্রিবেদী যিনি এসেছেন তিনি কিন্তু একজন পলিটিশিয়ান। আমাদের এখানে কিন্তু একজন ইসেকে দেওয়া হয়নি যে একজন সাধারণ রাষ্ট্রদূতকে পাঠানো হয়েছে, তা কিন্তু না। তার যে বক্তব্যটা সেটি নিয়েও কিন্তু এখানে 2 দিন আগে কিছু মানুষজনের আমি আপত্তি দেখেছি। তো সেই জায়গা থেকে এটা 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 একটা কাজ হতে পারে। আর ইন্ডিয়ান একটা অ্যাটিটিউড আছে, এটাও সত্য যে তাহারা তাদের এত বড় দেশ, তাদের নিজেদের নেতাদেরকেই আসলে এক ধরনের হায়ারার্কিক্যাল, আপনি জানেন তাদের অভ্যন্তরীণ কাস্ট সিস্টেম বলেন, অনেক কিছু কিন্তু তাদের অভ্যন্তরেও আছে। তো সেইটার সাথে পলিটিক্যাল একটা ইনফ্লুয়েন্স যুক্ত হয়ে গিয়েছে কিনা, এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা আমাদেরকে দিচ্ছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যেখানে আমরা এখন চাচ্ছি সবকিছু মিনিমাইজ করতে, স্বাভাবিক করতে, এই ঘটনাটা কি করেছে, স্বাভাবিকের বদলে এক ধরনের আরেকটা উত্তেজনা তৈরির উদ্দীপক তৈরি করেছে। জি, আমি বরং এই বিষয়ে আসলে ডাক্তার জায়েদকে যদি তার যে ধরনের প্ল্যাটফর্মে তিনি কথা বলেন অথবা সরকারি যে মাধ্যমে আসলে তার কথা বলা দরকার, সেখান থেকে তোলা বিষয়টা পরিষ্কার হলে আরও বিস্তারিত পরে আলোচনা করা যাবে। বরং আমি একটু এই প্রসঙ্গ যখন এসছেই, ভারত প্রসঙ্গটি যখন এসছে, তখন ভারত বিরোধিতা বাংলাদেশের জন্য একটা বড় কার্ড হয়ে যায়। আমরা বরং এই আলোচনায়
এই মুহূর্তে এবি পার্টি আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকেও যোগ করে নেই, তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন এবং এই ফাঁকে আমরা বরং আরেকটা প্রতিবেদনও দেখে নিই, ফলে তাহলে আমরা 3-4 জন মিলে এই আলোচনাটা সহজেই করতে পারি। আমরা ব্রেকে যাওয়ার আগে বরং এই প্রতিবেদনটা একবার দেখে নিই, যেখানে বলা হচ্ছে যে ভারতের স্বার্থ রক্ষায় বিএনপিকে ক্ষমতায় বসানো হয়েছে, যে কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন নিয়ে সংসদে কোনো কথা বলছে না সরকারি দল, এমন অভিযোগ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলের নেতারা। এই সংক্রান্ত একটি প্রতিবেদন আছে, রাজনীতি বিক্ষোভ হয়েছে, আমার প্রতিবেদনটি দেখি। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়ে হিন্দুত্ববাদী দল রাজ্য সরকার গঠনের পরপরই পুশিন বা সীমান্ত দিয়ে মানুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর ঘটনা সামনে আসতে শুরু করে। আর এ কারণে প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের ওপর নতুন করে চাপ সৃষ্টি হয়। ভারতের পুশিন সীমান্ত হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে 11 দল। সমাবেশে ভারতের পররাষ্ট্রনীতি, পুশিন, বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য নিয়ে সমালোচনা করেন নেতারা। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি যদি মুজিববাদের পথে হাঁটে তাহলে এই পথে কঠিন যুদ্ধ হবে। আর পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পুশিন সীমান্ত হত্যা বন্ধ করতে না পারে তাহলে নাকে খত দিয়ে ক্ষমতা থেকে নামতে হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। আগামীর লড়াই আমরা সরকারকে বলবো, যদি পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পুশিন বন্ধ করতে না পারে, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারে, নাগরিকদের নিরাপত্তা না দিতে পারে, সীমান্তের নাগরিকদের উপর অত্যাচার বন্ধ করতে না পারে, তাহলে নাকে খত দিয়ে তাদের পদত্যাগ করা উচিত। সমাবেশে সীমান্ত হত্যা বন্ধ, পানি চুক্তি ও ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেন জামায়াত নেতারা। পাশাপাশি ভারতের আধিপত্য বিস্তার বন্ধেরও আহ্বান জানান। বাংলাদেশের জনগণ বিজিবির সাথে পুশিন প্রতিহত করছে, আর পার্লামেন্টের সরকার পুশিনের আলোচনা করতে দিচ্ছে না। তাহলে সংসদ কেন দরকার আমাদের? পার্লামেন্ট ভেঙে দেন। আপনারা ব্যর্থ হয়েছেন, স্বীকার করে নেন। বাংলাদেশের সীমানা, আমাদের এই ভূখণ্ডের পানি সমস্যা, সীমান্ত সমস্যা, ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে ন্যায্যতার, সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। আমরা বৈষম্য, আধিপত্যবাদী এবং নিজেদের উপরে দাদাগিরি, বাবুগিরি করে বাংলার বীর জনগণকে প্রধানত রাখা যাবে না। সমাবেশ শেষে শাহবাগ থেকে 11 দলের বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টনে গিয়ে শেষ হয়। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা। আমার প্রতিবেদন দেখছিলাম, তবে বিরতির পর এটা নিয়ে আলোচনা করব এবং ফিরে এসে আমি প্রথমেই ব্যারিস্টার ফুয়াদের কাছে যেটা জানতে চাইবো আসলে, যে এটা নিয়ে আসলে ভারত বিরোধিতার কার্ডটা নিয়ে জামায়াত, এনসিপি সহ 11 দল আসলে রাজনীতির মাঠ উত্তপ্ত করতে মাঠে নামছে কিনা। আমি বিরতির পর ফিরে এসে ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে এটা জানতে চাইবো, তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে আমি একটু ব্যারিস্টার ফুয়াদের কাছে যেতে চাই। ব্যারিস্টার ফুয়াদ, আজকে তো আমরা দেখতেই পেলাম যে জামায়াত, এনসিপি, আপনারা এবি পার্টি সহ 11 দল রাজধানীতে বেশ বড় মিছিল করেছেন, বিক্ষোভ করেছেন, আপনাদের বক্তব্য একদম স্পষ্ট। কিন্তু আমার আলোচনার জায়গা থেকে প্রশ্নের জায়গাটা হচ্ছে যে আপনারা একটা জায়গায় বলছেন যে ভারতের স্বার্থ রক্ষায় বিএনপিকে ক্ষমতায় বসানো হয়েছে। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে যে সবসময় আসে যে ভারত বিরোধিতার কার্ড আসলে নির্বাচনের মাঠে বা রাজনীতির মাঠে খেলা হয় কিনা। যদি এটাই হয় যে ভারতের স্বার্থ রক্ষায় বিএনপিকে ক্ষমতা বসানো হয়ে থাকে, তাহলে জামায়াত, এনসিপি বা এবি অন্যান্য পার্টি মিলে কি আসলে ভারতের স্বার্থ রক্ষা করতেই বিরোধী দলের চেয়ারে গিয়ে বসছে তারা বাকিরা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে রাজনীতির রেটরিকের বাইরে গিয়ে সাবস্ট্যান্সে আলোচনাটা হওয়া দরকার আর কি। এখানে কিছু একটা পার্টিকুলার দাবি নিয়ে আজকে বিক্ষোভ মিছিল করা হয়েছে, সেটা হচ্ছে সীমান্ত হত্যা পুশিন বন্ধ করবার দাবিতে। এই সাবস্ট্যান্সের জায়গার বাইরে গিয়ে পলিটিক্যাল রেটরিকের জায়গায় অনেক রাজনৈতিক দলের অনেক নেতারা অনেক কথা বলেন। মূল বক্তব্য হচ্ছে যে সীমান্তে যেটা হচ্ছে, গত 5 দশক থেকে আপনার শত শত নাগরিকদেরকে হত্যা করা হয়েছে। আমাদের পুশিনের নামে যেটা করা হচ্ছে, 2000-এর উপরের লোককে রাতের আধারে বিভিন্ন পয়েন্টে পুশিন করবার চেষ্টা করা হয়েছে। আমরা বারবার যেটা বলেছি যে আমরা ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রতি
রেসপেক্টফুল, কিন্তু ইকুয়ালি আমাদের সভারেন্টির ব্যাপারে তো ভারতকে রেসপেক্টফুল হতে হবে। আমরা বারবার দেখেছি তারা সেই রেসপেক্টের জায়গাটা কিভাবে ব্রিজ করছে। আনলফুল অথবা আনডকুমেন্টেড মাইগ্রেন্টের নামে যাদেরকে নোম্যান্স ল্যান্ডে রাতের আধারে রাত 2টা 3টা 4টার সময় এসে খুবই গরিব অসহায় কিছু মানুষকে এনে আপনি বলছেন তারা বাংলাদেশি। পৃথিবীতে আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল, অ্যাসাইলাম, ইমিগ্রেশন লম্বা সময় প্র্যাকটিস করেছি ইংল্যান্ডে। আমি জানি যে অবৈধ এবং আনডকুমেন্টেড মাইগ্রেন্ট ডিল করবার জন্য ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে, কনভেনশন আছে। আমরাও শত শত হাজার হাজার অবৈধ বাংলাদেশি যারা বাংলাদেশে অথবা ইউরোপে কাজ করেন, কোনো না কোনো ফর্মে তারা অবৈধ হয়ে গেছেন, তাদেরকে ডিটেইন করা হয়েছে, বিভিন্ন সময় ডিটেনশন সেন্টারে রাখা হয়, তাদেরকে ফেরত পাঠানোর জন্য হাই কমিশনে ডকুমেন্ট পাঠানো হয়। ইভেন অ্যাসিস্টেড ভলান্টিয়ারি রিটার্ন প্রোগ্রাম পর্যন্ত আছে ইউরোপে, যে আপনি তাদেরকে আর্থিক সহযোগিতা দেওয়া হয় পাসপোর্ট টিকিট করে দেশে ফেরত যাওয়ার জন্য। তো সেখানে আপনি তো এটা দুই পক্ষের সাথে আলোচনা করতে হবে, আপনি কারা কারা আনডকুমেন্টেড, তারা আসলে বাংলাদেশি, তার প্রমাণ কি আছে। দুই পক্ষ মিলে আপনি সার্ভিস সেন্টার চালু করেন, সেখানে আলোচনা হোক, দুই পক্ষ মিলে কথা বলুক। আমাদের যাদের নাগরিক আছে বাংলাদেশি নাগরিক, সার্টেনলি আমরা বাংলাদেশি নাগরিকদেরকে ফেরত নিয়ে আসবো। আবার ইকুয়ালি ভারতীয় নাগরিক, গরিব মানুষ, কাগজপত্র নাই, বাংলাদেশে তো আছে। আপনার সারা দেশে আপনি কোটি কোটি মানুষ খুঁজে পাবেন যার কোনো কাগজপত্র নাই। এখন আমাদের মতো গরিব তৃতীয় বিশ্বের অশিক্ষিত বিশাল জনগোষ্ঠীর ডকুমেন্টেশন আপনি কোথায় পাবেন? এই রাষ্ট্র তো ইনফর্মাল একটা রাষ্ট্র, স্টেট ক্রাফট, এখানে তো ফর্মালাইজেশন হয় না ডকুমেন্টেশনে। তাই এই যে কাজগুলো ভারত করছে সেগুলো নিয়েই প্রতিবাদ জানানো। এখন যে ভাষায় আপনি এটা দেখেন, এক একজন দল, এক একজন ব্যক্তি এক এক ভাষায় কথা বলতে পারে, এবং ইকুয়ালি এটা তো সত্য যে আপনার একজন এমপি ব্যারিস্টার আরমান তিনি নোটিশ দিয়েছেন আপনার এই বিষয়টা নিয়ে পার্লামেন্টে কথা বলবার জন্য। 14 তারিখ গতকালকে এটা নিয়ে আলোচনা করবার জন্য দিন ধার্য করা হয়েছে, তারপরে শেষ মুহূর্তে এসে এই টপিকটা সাসপেন্ড করা হয়েছে, পার্লামেন্টে আলোচনা করতে দেওয়া হয় নাই। তো এই বিষয়গুলো তখন আমাদেরকে তো ক্ষুব্ধ করে নাগরিক আকারে, রাজনৈতিক কর্মী আকারে, যে আমরা আমাদের জাতীয় স্বার্থ গুরুত্বপূর্ণ ইস্যু যেটা নিয়ে আমরা কথা বলতে চাই সেখানে পার্লামেন্টে কথা বলবার সুযোগ দেওয়া হচ্ছে না। তো সেই জায়গাতেই এই দাবিটা করা হয়েছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে বারবার এই কথাগুলো বলেছি যে ইন্ডিয়ান আইনে পর্যন্ত আপনার এই কাজগুলো করবার অনুমোদন নাই যেগুলো তারা করছে। আপনি দেখবেন যে বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাক্ট আছে 1968 এর, সেখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে আপনি যাকে তাকে যখন গুলি করতে পারবেন না, শুট অন সাইট। এই পলিসিটা আপনি পাইলেন কোথায়? আপনার ইন্ডিয়াতে যে ফরেনার্স অ্যাক্ট, এলিয়েন অ্যাক্ট আছে, সেখানে বলা আছে আপনি 5 থেকে 10 বছর তাকে গ্রেফতার করে ডিটেনশন দিতে পারবেন, তারপরে জরিমানা করতে পারবেন। সেটা না করে আপনি গুলিতে যাচ্ছেন কেন? 150 মিটার ফেন্সের ভিতরে আপনি কোনো কিছু আপনি বিল্ড করতে পারবেন না, দুই পক্ষের অনুমোদন লাগবে, কথা বলতে হবে। সেই রকম জায়গায় যে আমাদের জয়েন্ট বর্ডার ম্যানেজমেন্ট প্রোটোকল আছে সেগুলো মান্য করছেন না কেন? আমরা তো সেগুলোই চাচ্ছি যেগুলো দুইটা দেশ ইন্টারন্যাশনাল আইন এবং কনভেনশন মোতাবেক এগ্রি করেছে করতে, সেগুলো তারা করছে না। এবং সম্প্রতি দেখেন আপনার যে বিজিবি এবং বিএসএফ যে বৈঠক হয়েছে, সেখানে আমাদের তরফ থেকে কিন্তু ইস্যুগুলো পার্টিকুলারলি রেজ করা হয়েছে যে আন্তর্জাতিক আইন, কনভেনশন, ভারতের সাথে বাংলাদেশের যে বর্ডার প্রোটোকল আছে, প্রত্যেকটা জিনিস রেজ করা হয়েছে। কিন্তু ভারত তো কোঅপারেটিভ না। তো এই জায়গাতে নেইবারলি রিলেশনশিপটা কিভাবে তৈরি হবে? মানে এইটাই তো পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা বারবার বলছি, প্রেসার দিচ্ছি আমাদের পক্ষ থেকে, যেটা বলার যে আমরা এইটার ব্যাখ্যা চাই। এবং ডাক্তার জাহিদ কিন্তু একমাত্র ব্যক্তি না, উনি পরিচিত ব্যক্তি বলে জাহিদ ভাইকে নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, আপনারা করলেন। বাংলাদেশের ছাত্ররা যারা ভারতে পড়ছে, রোগীরা যারা ট্রিটমেন্টের জন্য যাচ্ছে, ইভেন ট্রানজিট ভিসায় যারা যাচ্ছে, তাদেরকে পর্যন্ত দিল্লি এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট, বিভিন্ন এয়ারপোর্টে রেগুলারলি হেনস্থা করা হয়। এটা মানসিকতার সমস্যা। এখানে বাংলাদেশ অংশের কোনো সমস্যা ছিল কিনা আপনার মেহমানরা আলোচনা করেছে, বাংলাদেশ অংশে কোনো সমস্যা ছিল না। আমি জাহিদ ভাইয়ের সাথে কথা বলেছি, সাংবাদিকদের সাথে কথা বলেছি। আমাদের যে দিল্লিতে হাই কমিশনার আছেন উনি নিজে আপনার ওখানকার ফরেন মিনিস্ট্রির যে রেলেভেন্ট ডিপার্টমেন্ট আছে তাদেরকে বলেছেন কারা যাচ্ছে, কোন পাসপোর্টে যাচ্ছে, সার্ক ভিসা নিয়ে যাচ্ছে, এভরিথিং ওয়াজ ক্লিয়ার অফ। এবং ঢাকার যে ভারতীয় হাই কমিশনার আছে তারা এগুলো জানেন। তাহলে ওইটা তখন রেজ করা হয় নাই কেন যে এই লোক তো আমাদের তালিকায় ব্ল্যাকলিস্টেড করা, ওনাকে আমরা মানে নন গ্রাটা ডিক্লেয়ার করা আছে, উনি তো আসতে পারবেন না। তাহলে উনি যেতেন না। উনি তো 468 নম্বর পিলার দিয়ে রাতের 2টার সময় অবৈধভাবে তার কাটা কেটে আওয়ামী লীগের নেতারা যেভাবে পালাইছে সেভাবে তো ভারতে ঢোকার চেষ্টা করেন নাই। উনি তো ইন্ডিয়ান ইনভাইটেশনে গেছেন
এবং এটা তো আমাদের দেশের জন্য খুবই অপমানজনক যে আচরণটা ভারতের পক্ষ থেকে করা হয়েছে। এবং আমি মনে করি ডাক্তার জাহেদ যে রেসপন্স করেছেন, যে রিয়াকশন দেখেছেন, ইটস অ্যাবসলিউটলি মেজার্ড, প্রপোর্শনেট অ্যান্ড ডিগনিফাইড। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ওকে, ব্যারিস্টার ফুয়াদ, আপনার কথা পরিষ্কার। আপনি একই সঙ্গে দুটি বিষয়ে মন্তব্য করেছেন। আমি বরং আপনার মন্তব্যের সূত্র ধরেই প্রফেসর স্নিগ্ধা আপনার ওটি বিশ্লেষণ শুনতে চাইবো, মাহবুব আজিজের কাছ থেকেও শুনতে চাইবো। মোদ্দা কথা যেটা বলছিলেন যে পুশিনের বিষয়টাকে স্পেসিফিক করে তিনি বলছিলেন যে বাংলাদেশ এটা হ্যান্ডেল করতে পারছে না। আপনি কি মনে করেন? বাংলাদেশ দেখেন এই বিষয়গুলো না এখন এত বেশি ক্রিটিক্যাল হয়েছে, কারণ কি আমি যখন সার্বভৌমত্বের কথা বলি, ডেটার কথা বলি, আই এম ভেরি সরি যদি আমি এখন এটা বলি যে ডেফিনেটলি বিএসএফ এ আমাদের তো ফালানির মতো ঘটনা আমাদের কাছে আছে, বাট এট দ্য সেম টাইম অ্যাজ এ মানে আমি একজন শিক্ষক হিসেবে, গবেষক হিসেবে আমার জন্য খুব শেমফুল। আমি দীর্ঘদিন একটা 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে আছে এই মিথের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু এটা প্রমাণ করতে পারিনি গত 2 বছরে। আমি কিন্তু দেখাতে পারিনি পুশিনের জন্য আমার ওই মানুষগুলাকে যেভাবে বসায় রেখা হচ্ছে, আমি কিন্তু এটা বের করতে পারলাম না যে কারা এখানে 26 লক্ষ ইজ এ বিগ নাম্বার, 2.6 মিলিয়ন পিপুল, তাই না? মানে এটা তো অনেক বড় নাম্বার। তাহলে এই এত বড় নাম্বারের লোকজন কারা কর ফাঁকি দিল, কারাই করলো, তো একইভাবে সেটাও তো একটা 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 ভীষণ রকমের, যদি প্রমাণ না করতে পারি এটা তো আমার নিজের জন্য তো একটা ইনসাল্টিং। এবং যে সে মানুষ কিন্তু এই ক্লেম করেনি, আমি যদি ভুল না করে থাকি তৎকালীন উপদেষ্টা আসিফ নজরুলের, প্রফেসর আসিফ নজরুলের এ ধরনের ক্লেম ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে আমরা কিন্তু তখন এই ক্লেমটাকে কিন্তু খুব জাস্টিফাইডই মনে করেছি। আমার কথা হচ্ছে কি, কূটনৈতিক সম্পর্ককে আপনি এটা মানে আমি বারবার বলছি, আপনার বর্ডারের 3টা পাশেই কিন্তু এই বর্ডারটা, 3 সাইড দিয়ে কিন্তু এই বর্ডারটা, এই আপনি মানেন বা না মানেন যে কোনো অর্থে আপনি কোন দিক সামলাবেন। একটা ওই যে দাবার ঘরের যে ঘোড়ার যে 3 হাত যাওয়ার যে প্রক্রিয়াটা আছে, যার 3 সাইডে এই বর্ডারটা থাকে, সেই রাষ্ট্রের সাথে আমি কতক্ষণ কতভাবে খালি তাকে যদি রাজনৈতিক স্বার্থে বিরোধিতার বক্তব্য দিয়ে যাই, কিন্তু বাস্তবিক অর্থে এইটার ভুক্তভোগিতা কে হয়? আপনার পছন্দ হোক বা না হোক, এটা বাস্তবতা যে বাংলাদেশের বহু মানুষ এই ইসের মধ্যে, অসময়ের মধ্যেও বলেন, যে কোনো মধ্যে বলেন, চিকিৎসা ক্ষেত্রে এই দেশটার উপরে নির্ভরশীল হয়ে আছে, আপনার পণ্য আদান প্রদান এই দেশটার উপরে নির্ভরশীল হয়ে আছে। এই বাস্তবতাকে তো আমাদেরকে দেখতে হচ্ছে। তার মধ্যে যখন এই ধরনের একটা ঘটনা ঘটে, সেটা শুধু ওখানে ঘটে না, সেটা কিন্তু এই যে আমাদের অভ্যন্তরীণ যে ভারত বিদ্বেষের রাজনীতি, সেটাকেও কিন্তু ইন্ধন দেয়, এবং সেটা কিন্তু 2 এ 2 আমরা 4 মেলাতে পারি। এই 4 মেলানোর ফলাফলটা আসলে ভোগটা করবে কে, সেটা কিন্তু মনে হয় চিন্তা করার। মাহবুব আজিজ, সেটা শুধুমাত্র কি রাজনৈতিক স্বার্থের জন্য বিরোধিতা করা কিনা? না, দেখুন যে রাজনৈতিক দলগুলো তো তাদের যে আদর্শ নীতি সেই মতো কাজ করবে, কিন্তু আমরা সবসময় যেটা দেখি, আপনি যদি একটা নিরপেক্ষ জায়গা থেকে দেখবার চেষ্টা করেন যে আমাদের দেশের এখন প্রধান সমস্যা কি, আমাদের দেশের প্রধান সমস্যা কি এখন পুশিন, নাকি আমাদের যে নিরাপত্তা ব্যবস্থাটা যে বিপর্যস্ত হয়ে গেছে, আমাদের যেভাবে হামে আমাদের শিশুরা মারা গেল, কিংবা আপনি বিশেষ করে আপনার যে নিরাপত্তা এবং এই যে ধর্ষণ থেকে শুরু করে হয়রানি, চাঁদাবাজি ইত্যাদি, এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা মূল সমস্যা আমরা কথা বলছি না। তাই বলে এটা কথা বলা যাবে না কিন্তু তা নয়, কথা বলা যাবে, কিন্তু আপনি কি বলছেন? আপনি বলছেন কি হাজার শত শত নাগরিককে হত্যা করা হয়েছে। এইটা কোথায় পেলেন যে শত শত নাগরিককে সীমান্তে হত্যা করা হয়েছে? আপনার যাই হত্যা, যদি 2 জনও হত্যা করা হয়ে থাকে এটা অবশ্যই খারাপ, কিন্তু এটাও তো ঠিক, আপনি কাঁটাতারের বেড়া নিয়ে আপনি অনেক আপত্তি জানাবেন, কিন্তু সেটা যদি তারা তাদের জমিতে কি করছেন, কাঁটাতার করছেন না পিলার করছেন নাকি কংক্রিট না আপনার টাইলস বসাচ্ছেন, সেটা নিয়ে তো আমাদের এত ক্ষুব্ধ হবার কিছু থাকতে পারে না। আমরা কি করছি? ভাই বললেন যে ভারতে হেনস্থা করা হচ্ছে আমাদের লোকজনদেরকে ভারতের এয়ারপোর্টে। ভাই, আমরা জাতিগতভাবে আমাদের মর্যাদা এমন জায়গায় নিয়েছি, আপনি যুক্তরাষ্ট্রের এয়ারপোর্টে যান, আপনি কানাডার এয়ারপোর্টে যান, আপনি ইউরোপের এয়ারপোর্টে যান, আপনি ঢোকার সময় আপনি দেখেন তো আপনাকে কি করে। তা আমরা যখন নিজেদেরকে এই পর্যায়ে নিয়ে আসছি, আমরা কি কারণে, আমরা যদি ভারত বিরোধিতা এইরকম দিনরাত অহরাত্র ভারত বিরোধিতাই করতে থাকি, আমরা ভারতে যাই কেন?
আমরা তাহলে একটা বিরাট একটা বড় প্রাচীর তৈরি করে ফেলি না কেন? আমরা চিকিৎসার জন্য যাব, আমরা সুতা আমদানি 140% বাড়িয়ে দেব, আমরা কোরবানির সময় সমস্ত গরু ওখান থেকে নিয়ে আসবো, আমরা কথায় কথায় বলবো পেঁয়াজ এখান থেকে আনবো, আবার আমরা বলবো যে সারাক্ষণ আমরা বলবো ভারত বিরোধিতার রাজনীতি। তার মানে আমরা আসলে বলতে চাচ্ছিটা কি? আমরা নিজের পায়েও দাঁড়াতে চাই না, আমরা আমাদের মূল সমস্যাকেও অ্যাড্রেস করতে চাই না, আমরা রাজনৈতিক সহিষ্ণুতার প্রশ্নেও আমরা নিজেদেরকে ঠিক জায়গা মতো বসাতে পারছি না। আমরা কেবলমাত্র রাজনৈতিক কার্ড হিসেবেই বলছি এখানে, যেটা আপা বললেন যে 26 লাখ ভারতে এখানে কাজ করে, পরে আমরা জানতে পারলাম 35,000 ভারতে এখানে কাজ করে। তো এই যে কথাগুলা, এমনকি সেই উপদেষ্টা পরবর্তী বলছিলেন যে আসিফ নজরুল সাহেব, উনি বলেছেন যে এটা আসলে কথার কথা বলতেই হয়। তাহলে কথার কথা যদি বলতেই হয়, তাহলে কথার কথাই তো এগুলো রাজনীতি। আজকে যেই আমরা কথাগুলো শুনছি, এই যে বাংলাদেশের যে একটা নবনির্বাচিত সরকারের যে যাত্রা শুরু হলো, সেখানে আমরা কতখানি গণতান্ত্রিক আচরণ করতে পারছি, কতখানি পরমত সহিষ্ণুতা আমরা দেখাতে পারছি, কতখানি মব সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে পারছি, এই সব বিষয় নিয়ে কি আমরা কোনো কথা বলতে পারছি? আমরা যেইভাবে রামিসার যে ধর্ষণ হত্যা ঘটে গেল এবং তারপরে যেভাবে আপনার নারী নির্যাতন হচ্ছে, আমরা কি এগুলো নিয়ে কোনো কথা বলছি? যে আমি একটু ব্যারিস্টার ফুয়াদের কাছ থেকে এই বিষয়ে একটু তার মন্তব্যটা শুনে নেই। ব্যারিস্টার ফুয়াদ, আপনি শুনছিলেন মাহবুব আজিজ এবং প্রফেসর স্নিগ্ধা, তারা বলছিলেন যে আসলে রাজনৈতিক স্বার্থে বিরোধিতার খাতিরে বিরোধিতার জায়গাটা সামনে আসছে। অনেকেই বলে আসলে জামাত সহ 11 দল যারা আছেন তারা আসলে চেষ্টা করেছে ভারতের সাথে এক ধরনের সুসম্পর্ক গড়ার চেষ্টা করেছে, ফলাফল খুব একটা শুভ হয়নি। ফলে বিএনপি এবং ভারতের একটা সুসম্পর্কের সামনে একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে বিএনপিকে আওয়ামী লীগের কাতারে নিয়ে এসে ভারত বিরোধী ভোটের যে সমস্যা বা সুবিধাটা আছে সেটা টানতে চায় 11 দল। একটু সেটার ভিতরে দোষ কোথায় গণতান্ত্রিক রাজনীতিতে? এটা যদি গণতান্ত্রিক কাঠামোর ভিতরে থাকে, রাজনীতিতে তো এটাই, যে কোনো দল চাইবে তার ভোট ব্যাংক বাড়াতে, আপনারা গণমাধ্যম সেটা তুলে ধরবেন, পক্ষে বিপক্ষে কথা বলবে। বাংলাদেশের সিভিল সোসাইটির ট্র্যাজেডি হচ্ছে, গণমাধ্যমের ট্র্যাজেডি হচ্ছে, ভারত প্রশ্ন ডিল করবার প্রশ্ন আসলেই তারা কেমন যেন সিজদায় অবনত হয়ে যায়। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশের নাগরিকদের মর্যাদা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই যেন কেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সবাই যেন কেমন দোষটা বাংলাদেশিদের উপরে চাপাতে পারলে কেন যেন বেঁচে যায়। প্রশ্ন হচ্ছে, আমরা অবশ্যই এখানে ক্রস বর্ডার ব্ল্যাক মার্কেটিং, ট্রেড, এগুলো নিয়ে রাষ্ট্রকে অ্যাড্রেস করতে হবে। ক্রস বর্ডার আনএমপ্লয়মেন্ট ইস্যু অ্যাড্রেস করতে হবে। কেন ইয়াবার ব্যবসায় জড়াচ্ছে, ফেন্সিডিলের ব্যবসায় জড়াচ্ছে? সারা দুনিয়াতে ক্রস বর্ডার ইললিগাল ট্রেড আছে, আমাদেরকে রাষ্ট্র হিসাবে এটা অবশ্যই অ্যাড্রেস করতে হবে। কিন্তু এইটার জাস্টিফিকেশন এইটা না যে আমাকে বর্ডারে আমার নাগরিক হত্যা করবে। মাহবুব ভাই সাংবাদিকতা করেন, গত 5 দশকে আমার শত শত নাগরিক মারা গেছেন, এটা পর্যন্ত উনি জানেন না। এটা খুবই দুঃখজনক আর কি। তো এই জন্য হচ্ছে যে আমি ওনাকে বলবো একটু রিসার্চ করতে। আপনার মানবাধিকার সংগঠন থেকে অসংখ্য মানবাধিকার সংগঠন বিভিন্ন সময় এটার বিভিন্ন মেয়াদের হিসাব দিয়েছেন, সেখানে শত শত না হাজার হাজার নাগরিকদের মৃত্যুর ঘটনা রিপোর্টেড হয়ে আছে। আমরা চাইবো যেটা হোম মিনিস্ট্রির পক্ষ থেকে একটা কনক্রিট রিপোর্ট হোক, 71 সালের পর থেকে আমরা ক্রস বর্ডারে আমাদের কয়জন নাগরিক খুন হয়েছে তার একটা তালিকা তৈরি করা হোক। মুদ্রা বিষয় হচ্ছে, ক্রস বর্ডার রিলেশনশিপ হচ্ছে বাংলাদেশ ভারতের সম্পর্কের অনেকগুলো যৌক্তিক ইস্যুর ভিতরে একটা। আমার এখানে পানি ইস্যু আছে, আপনারা জানেন যে আমাদের গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বছর শেষে, এখানে সীমান্ত হত্যা আছে, এখানে হিউজ ট্রেড ডেফিসিট আছে ইন্ডিয়ার ফেভারে। আর নির্ভরশীলতার কথা বললে মাথায় রাখতে হবে, ভারতের উপরে আমাদের কোনো বিষয়ে নির্ভরশীলতা নাই, নেইবারলি রিলেশনশিপ আছে। ভারত এমন কোনো প্রোডাক্ট আমার দেশে এক্সপোর্ট করে না অথবা আমরা ইম্পোর্ট করি না যেটা না করলে আমাদের দেশের মানুষ না খেয়ে মারা যাবে, আমাদের দেশে চলা যাবে না। পেঁয়াজ, আদা, রসুন বিভিন্ন সময় ভারত বন্ধ করে দিয়েছে না? গত বছর পেঁয়াজ তো আনে নাই ভারত থেকে, তো আমরা কি পেঁয়াজ না খেয়েছিলাম? আমাদের তো কোরবানি গরু পাঠানো বন্ধ করে দিয়েছিল বিজেপি ক্ষমতায় আসার পরে, তাতে কি বাংলাদেশি কোটি কোটি পশু পালন হয় নাই? বাংলাদেশকে কোরবানিতে স্বাবলম্বী হয় নাই? এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের স্বার্থ রক্ষার প্রশ্ন আসলে ভারতকে তোষণ করার জায়গা বাদ দিতে হবে, আমাদেরকে বাংলাদেশের পক্ষে দাঁড়াইতে হবে এবং বাংলাদেশের পক্ষে দাঁড়ায় তোষণের বিষয়টি আসলেন ব্যারিস্টার ফুয়াদ, একটু বুঝতে চাইবো ভারত তোষণের বিষয়টি বলছেন। আসলে সরকারের যে থাকে তাকে বলছেন যে সে ভারত তোষণ করছে। আমি জানি না 11 দল বা জামাত সহ তারা সরকারে থাকলে তাদের মানে পদ্ধতিটা কি হতো, কিন্তু ভারত তোষণ বা ভারতের সাথে সুসম্পর্ক গড়তে চাওয়ার যে বিষয়টি আসলো,
তাতে তো আমি গণমাধ্যমের প্রতিবেদনে দেখতে পাই যে জামাত সহ 11 দল তো বহুবার আসলে এই চেষ্টাটাই করে গেছে, তাদের সাথে সম্পর্ক, সুসম্পর্ক, ইভেন তাদের জামায়াতের নির্বাচনী ইশতেহারেও এই বিষয়টা এসেছিল যে ক্ষমতায় গেলে তারা ভারতের সাথে বন্ধুত্ব সহযোগিতামূলক সম্পর্ক বাড়াবে। ফলে না পাওয়ার ক্ষোভ কি, খেদ কি আসলে তোষণ আর হচ্ছে বাইল্যাটারাল রিলেশনশিপ ডেভেলপ করা তো এক জিনিস না। বাইল্যাটারাল রিলেশনশিপ হচ্ছে যে আপনার আমার স্বার্থ রক্ষা করে, ন্যাশনাল ইন্টারেস্ট রক্ষা করে আমি সব ধরনের সম্পর্কের মাধ্যমে আমার প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমি এঙ্গেজ হব। তোষণ হচ্ছে যেটা ভারত করেছে, বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে আপনার ট্রানজিট দেওয়া, করিডোর দেওয়া, ট্রান্সশিপমেন্ট দেওয়া, চুক্তি করা, আদানির সাথে ক্যাপাসিটি চার্জের বোঝা চাপিয়ে দেওয়া, যে জিনিসটা আমার প্রয়োজন ছিল না সেটা করা। আমার বাইল্যাটারাল সম্পর্ক যেখানে যেখানে দরকার, এই আওয়ামী লীগই তো গঙ্গা চুক্তি করেছে, আমরা গঙ্গা চুক্তির পক্ষে না, আমরা বলছি চুক্তিটা দুর্বল হয়েছে, গ্যারান্টি ক্লজ ছিল না। কিন্তু যেখানে আমার স্বার্থ সংরক্ষিত হবে সেই জায়গাগুলো নিয়ে তো অবশ্যই আমি প্রতিবেশীর সাথে কাজ করব। তোষণের জায়গা হচ্ছে বাংলাদেশের স্বার্থ লঙ্ঘিত হলে পরে অবশ্যই শক্তভাবে সেটা নিয়ে কথা বলতে হবে, ডিপ্লোম্যাটিক চ্যানেলে, পলিটিক্যাল চ্যানেলে, সব চ্যানেলে সেটার প্রতিবাদ করতে হবে, আমাদের জায়গা থেকে আমাদের আওয়াজ তুলতে হবে। এইটা হচ্ছে প্রতিবাদের ভাষা এবং ন্যায্য ভাষা। ওকে, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ, আপনি আমাদের সাথে ছিলেন। আমি বলি একটা বিরতি নেই, বিরতির পর আমাদের সাথে আরও একটি বিষয় আছে, যেটা হচ্ছে আমেরিকা এবং মার্কিন চুক্তির বিষয়টি, আমেরিকা এবং দুঃখিত ইরানের চুক্তির বিষয়টি, সেই বিষয়টিকে আলোচনায় আনতে চাইব। পাশাপাশি ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য নিয়ে যদি কিছু মন্তব্য থাকে সেই বিষয় নিয়ে তো নিশ্চয়ই বলবেন। পাশাপাশি আমাদের সাথে তো মুন্সি ফয়েজ আছেন, আমরা বরং সেই চুক্তির বিষয়টি নিয়ে আলোচনা করবো। নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। প্রফেসর স্নিগ্ধা, যদিও ব্যারিস্টার ফুয়াদকে আমরা বিদায় জানিয়েছি, তবুও তার মন্তব্যের ভিত্তিতে যদি কিছু বলার থাকে ছোট্ট করে বলবেন। আমি আসলে দেখেন আমার কাছে ব্যাপারটা কিরকম হচ্ছে, মানে ফুয়াদ ভাই থাকলে ভালো হতো। সেটা হচ্ছে যে আমার মনে হয় যে এই যে শব্দগুলো যে কেউ তার ফ্রেম থেকে পলিটিক্যালি তারা যেভাবে ওটার সাথে কানেকশন করছে বা বলছেন হলেন যে বাইলেটারাল সম্পর্ক তো থাকবে না, আমরাও কিন্তু একই কথা বলি, কিন্তু এই যে শব্দগত যে ব্যবহারটা, যে এদিক থেকে যখন কথাটা বলা হয় সেটাকে তোষণ হিসেবে আইডেন্টিফাই করা, আমি মনে করি এটা প্রবলেমেটিক। মানে এই এন্ড থেকে করলে তোষণ হবে, কিন্তু আপনি রাজনৈতিক দল থেকে করলে সেটা তোষণ হবে না। এটা খুব একটা একপাক্ষিক একটা দৃষ্টিভঙ্গি, এটা আমার পার্সোনাল মতামত। আরেকটা কথা কি একটু মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতিরাষ্ট্র হিসেবে আমার আয় কত এটা একটু মনে রাখবেন, আমার ইনকাম কত, আমার লোকবল কত, আমার সামরিক ক্ষেত্রের ব্যয় কত, আমার ভর্তুকি বাজেট কত, ঠিক এই মুহূর্তে বাজেটের আলাপে আপনার আমার ঘাটতি কত, এত ইসের পরে আপনি কখনো পিটার হাঁসকে দিয়ে হাঁসের মাংস এক পক্ষ খেয়ে ফেলতে চেয়েছিল, এই জন্য আমরা বাণিজ্যিক চুক্তি দিয়ে পুরো দেশ আমাদের খেয়ে ফেলা হচ্ছে। আবার এইদিকে আপনি সারা সকাল বিকাল ভারত বিদ্বেষী বলছেন, তাহলে এর আলটিমেটলি ভুক্তভোগী হই কিন্তু আমি, আপনি, আমাদের মতো সাধারণ জনগণ। পলিটিক্যাল পার্টির কিন্তু কিছু হয় না, তারা কিন্তু তাদের এন্ডে পৌঁছেই যান। জি, আমি বরং মাহবুবাজি যদি একটু বলি, দেখুন যে এই যে চুক্তি নিয়ে তিনি বললেন যে নানান রকম দেশ বিক্রি করার চুক্তি, তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো আমরা সারাক্ষণ ভারত বিরোধিতার কথা শুনি। কয়টি চুক্তি বাতিল করেছিল অন্তর্বর্তী সরকার, এবং তখনকার যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছিলেন যে আমরা কোনো চুক্তি সেভাবে খুঁজে পাইনি বাতিল করবার মতো। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণই রাজনৈতিক, এবং রাজনৈতিক যে বিবেচনায় এই ধরনের যে কথাবার্তাগুলো বলা হয় তা আসলে আমাদের নিজেদের যেই রাজনৈতিক যেই কাঠামোগুলো আছে, রাজনৈতিক প্রক্রিয়াগুলোর মধ্যে অগণতান্ত্রিক মানসিকতাকেই ফুটিয়ে তোলে। তারা যদি এই সমস্ত বাদ দিয়ে নিজেদের দলে আদর্শ নৈতিকতার চর্চা করত, তাহলে দেশের চেহারাটার চেঞ্জ হতো। জি, এর মধ্যে আরেকটা বিষয় যেটা সামনে এসছে, আমরা যে তৃতীয় বিষয়টি নির্ধারণ করেছি সেটা হচ্ছে আমেরিকা এবং ইরান একটা শান্তি চুক্তির পর্যায়ে পৌঁছে গেছে। এই বিষয়টি নিয়ে প্রতিবেদন দেখতে পেলে খুব ভালো হতো, কিন্তু আমি মনে হয় খুব বেশি সময় পাবো না। যেহেতু মুন্সি ফয়েজ আমাদের সাথে আছেন, তাকেও যোগ করে নিই, তার কাছ থেকে একটু বুঝতে চাইবো। পাশাপাশি এই আলোচনাটা করা দরকার, কেননা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। বিশ্ববাজারে তেলের দাম কি দাঁড়াচ্ছে, আমাদের এখানে তেলের দাম বেড়েছে, কতটুকু কমে আমি জানি না, সে প্রসঙ্গগুলো নিশ্চয়ই ছোটো ছোটো করে আমাদের এই আলোচনায় আসবে। মুন্সি ফয়েজ, আপনার কাছে জানতে চাইবো যে এই যে চুক্তিটি হচ্ছে, চুক্তি টিকবে তো? আপনার বিশ্লেষণ কি বলে? আমার মনে হয় যে চুক্তিটা টিকবে, কারণ অনেকদিন ধরে তো করি করে তারপরে শেষ পর্যন্ত হচ্ছে।
আর এখানে কি হচ্ছে যে বড় শক্তিটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তার অবস্থা খুব ভালো তো নয়। সে নিজে কিছু বলে সেটা ধরে রাখতে পারে না, সেটা প্রমাণ হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে কিছু বলে সেটা চাপিয়ে দিতে পারে না অন্যের উপরে, সেটা এখন প্রমাণ হয়ে গেছে। সুতরাং তারা আর নিজেদের আর কত বেইজ্জতি করবে। সুতরাং আমার মনে হয় এখন এইখান থেকে তারা সরে আসবে এবং একটা চুক্তি হলে সেটা বলবে যে হ্যাঁ আমরা তো বলেছিলাম চুক্তি হচ্ছে, সেই চুক্তিটা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে চুক্তিতে মোটামুটি ইরানের যে ক্ষতি হয়ে যাবে এটাকে মনে করা হচ্ছে না। তার মানে যে ইরান বেশ একটা শক্ত অবস্থানে আছে, তারা তাদের কি বলে হরমুজ প্রণালীর উপরে তাদের যে নিয়ন্ত্রণ সেটা ছেড়ে দিচ্ছে না। তারপরে তারা তাদের যে কি বলে এনরিচড ইউরেনিয়াম আছে সেগুলো কারো হাতে দিয়ে দিচ্ছে না, বা অন্তত মার্কিনীদের হাতে তো দিচ্ছেই না। সুতরাং তারা, আমি মনে করি যে তারা বেশ শক্ত অবস্থানে আছে। যদিও যে আক্রমণটা মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল তাদের অনেক ক্ষতি হয়েছে ইরানের, তারপরেও তারা এত ক্ষতি স্বীকার করেও তারা কিন্তু নিজেদের শক্ত অবস্থানে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মুন্সিফাজ, আপনি বলছিলেন যে ধরেন চুক্তিটা টিকে যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ধরেন $25 বিলিয়ন ছাড়ের বিষয় নিয়ে তো এখনো দ্বিমত আছে, এক। দ্বিতীয়ত হচ্ছে যে ধর পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখবে, দুই। পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না, নিরাপত্তা স্বার্থকে বিসর্জন দেবে। অর্থাৎ নানান বিষয়ে তো এখনো আসলে সলিডভাবে বলার যৌক্তিকতা আমি জানি না। পাশাপাশি এটাও তো সত্য যে ট্রাম্প কখন কি করবেন, কখন কি বলবেন সেটাও তো বোঝা মুশকিল। ফলে টিকে যাবে আশা করা পক্ষের স্বার্থে, এটা সেই জন্যই টিকে যাবে। এখন এক্স্যাক্টলি কি থাকবে চুক্তিতে সেটা সবকিছু আমরা এখনো জানি না। সেটা যখন কয়েকদিন পরে প্রকাশিত হবে তখন বুঝতে পারবো। কিন্তু চুক্তিটা টিকে যাবে এই কারণে যে দুই পক্ষই এখন ওখানে শান্তি চায়। ইরান তো নিশ্চয়ই শান্তি চায়, কারণ তার নিজের দেশে কেন সে অশান্তি চাইবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দূরের থেকে যে কোনো পৃথিবীর যে কোনোখানে তারা যুদ্ধ বাঁধিয়ে দেয়, ইয়ে করে, তারা দূর থেকে যুদ্ধ করে বলে তারা মনে করে খুব ভালো থাকে। কিন্তু আজকাল আর তাদের সেই যুদ্ধ চালিয়ে যাবার ক্ষমতাটা আর নেই। যারা যুদ্ধ শুরু করে এবং তারপরে পিছিয়ে চলে আসে। আমরা যদি দেখি যে কোরিয়ান যুদ্ধের পর থেকে বহু যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িয়েছে, কিন্তু একটি দুটি, ইরাকে একটি যুদ্ধ ছাড়া আর কোনো যুদ্ধে তারা জিতেছে এরকম কিন্তু দৃষ্টান্ত নেই। এক লাইনে মুন্সিফাজ শেষ করতে চাই, আপনাকে বিদায় জানাতে চাই এক লাইনে। আপাতত আপনার দৃষ্টিতে জিতলো কে? কেউ জিতছে এটা বলি না, কোনো যুদ্ধে কেউ জেতে না সত্যিকার অর্থে। কিন্তু যদি শান্তি প্রতিষ্ঠিত হয় সেটা সবার জন্য মঙ্গলের। এবং আমরা চাই যে শান্তি প্রতিষ্ঠিত হোক, সবাই তাদের যার যার উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাক। অসংখ্য ধন্যবাদ মুন্সিফাজ আমাদের সাথে যোগ দিয়েছিলেন। মাহবুব আজিজ, সাধারণত ধরেন এই যে হরমুজ প্রণালী খুলে যাওয়া, অবরোধ প্রত্যাহার করা, ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে, আমাদের বাড়লো। আমাদের তো বলা হয় যে এখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশেও কমবে। হ্যাঁ, আমাদের দেখুন, আপনি যে কথার ফাঁকে বললেন যে ট্রাম্প যে মানে তার আচরণ তো আসলে আগে থেকে বোঝা খুবই মুশকিল। তিনি মোটামুটি কি কারণে, কোন যুক্তিতে এই ধরনের একটা যুদ্ধ পুরো পৃথিবীর মানুষের উপরে চাপিয়ে দিতে চাইলেন সেটা বোঝার সাধ্য তো আমাদের কারো নাই। তারপরেও এই যে পরিস্থিতি আজকে সামনে দাঁড়িয়েছে, এটা আসলে অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষের একটা সর্বাত্মক চেষ্টারই ফল। কারণ এই যুদ্ধে আসলে যুক্তরাষ্ট্র জেতেনি। ইরান যেই রকম দৃঢ়তার পরিচয় দিয়েছে, যেভাবে চোখে চোখ রেখে তারা কথা বলেছে যুক্তরাষ্ট্রের এই পরাক্রমশালী বাহিনীর সাথে, সেটা আসলে একটা পুরো মানব সভ্যতারই একটা খুব বড় ধরনের উদাহরণ হয়ে থাকবে যে আসলে যুদ্ধে কোনো অশুভ শক্তি জেতে না। এবং যখন ট্রাম্প এইভাবে বলল যে এক রাতের মধ্যে সভ্যতা গুড়িয়ে দেব, তখনই বোঝা গেছে আসলে সভ্যতা গুড়িয়ে দেয়া যায় না, অন্তত এক রাতে তো নাই। কাজে এই ধরনের পাগলামোর যে কোনো শেষ থাকে না এবং কোনো ফলাফল হয় না, সেইটাই ট্রাম্প আসলে মেনে, সে বলতেও পারছে না যে আমি এখান থেকে মুক্তি চাই, আবার তিনি কোনো রকম ভাবে মুক্তিও চাইছেন। সবকিছু মিলে এইভাবেই চলবে। তিনি যতদিন আছেন যুক্তরাষ্ট্রের প্রধান, আসলে এইরকম নানান সমস্যার মধ্য দিয়ে বিশ্বকে এগিয়ে যাবে। প্রফেসর স্নিগ্ধা, আপনার কিছু শুনতে চাইবো, আমি ওখানে যাবো, একটু অনলাইন দেখবো, পাশাপাশি আপনার মন্তব্যটা একটু শুনি যে আসলে এই চুক্তি আসলে টিকবে কতদিন, আর জিতলোই বা কে? না, প্রথম কথা হচ্ছে যে এখানে ব্যাপারটা জিতাহারের সাথে তো সম্পর্কিত না। কারণ ইরানের যুদ্ধটার ক্ষেত্রে কিন্তু, এই ইরান এবং ইউএস এর যুদ্ধটা কিন্তু
ট্রাম্পের একটা জরিপ হয়েছে, তার 63% অসন্তোষ দেখা দিয়েছে ভোটারদের মধ্যে। আপনি তার অভ্যন্তরীণ পলিটিক্সটা একটু যদি দেখেন, এবং আপনার নিশ্চয়ই মনে আছে চীনের সাথে মানে ট্রাম্পের যে বৈঠকটা হলো ইউএস এর, সেটার কনসিকুয়েন্সেসটাও খুব একটা সুমধুর ছিল না। তারপর তাইওয়ান নিয়ে স্পেশাল একটা অ্যাটেনশন আছে, ঠিক আছে। অন্যদিকে বিভিন্ন বন্দর হরমুজ প্রণালী বন্ধ করার প্রেক্ষিতে ইরানের $25 বিলিয়ন টাকা আটকে আছে। সো এই যে ব্যাপারটা, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যুদ্ধ কিন্তু আমার এবং আপনার জন্য অনেক বেশি ভয়ঙ্কর বার্তা নিয়ে আসছিল। তার কারণ আপনি জানেন কিনা আমি জানি না, আমাদের একটা বিশাল প্রবাসী শ্রমিক যারা ইউএতে থাকে, তাদেরকে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে না বলা পর্যন্ত তারা ফেরত যাবে না। তো এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। তো এই যে পুরো ইম্প্যাক্টটা পুরো পৃথিবীতে পড়ছে, সেই জায়গাটা থেকে এই চুক্তিটা ইরান আর আমেরিকাকে কি করেছে সেটা যতটা গুরুত্বপূর্ণ, পুরা বৈশ্বিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই যুদ্ধবিরতির চুক্তি। অসংখ্য ধন্যবাদ। আসলে এই জয় পরাজয় প্রসঙ্গটা কেন আসে, যখনই এই খবরটি, চুক্তির খবরটি এসছে, তখনই দেখছিলাম গণমাধ্যমে যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এই চুক্তিকে বিশাল জয় হিসেবে দেখছে, ইরান তার পক্ষ থেকে বলছে তারাও জিতে গেছে। ফলে আমি জানি না, অনেকেই বলে যে আসলে যুদ্ধে আসলে কেউ জেতে না, হারে প্রচুর মানুষ। আমরা রাজনৈতিক বক্তব্য শুনলাম না, সব জায়গায় চলে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি সাধারণত এই অংশে অনলাইন দেখি, কিছুটা মন্তব্য নেওয়ার চেষ্টা করে, আমি জানি না আজকে সে সুযোগ পাবো কিনা। আমি বরং একটু দেখি প্রথম আলো অনলাইন, পুরো উপরটা জুড়েই আসলে বিশ্বকাপের খবর। সংসদে একটি খবর আছে, 2 ছেলের নামে 2 ইউনিয়নের নামকরণ। সংসদে দেয়া ব্যাখ্যায় যা বলেন প্রতিমন্ত্রী, একজন প্রতিমন্ত্রী 2টি ইউনিয়নের নাম সম্ভবত তার 2 ছেলে নামে করে দিয়েছেন। এটা নিয়ে কথা বলতে পারলে খুব ভালো হতো। আর আছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের সঙ্গে যা ঘটেছে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে, সেটা নিয়ে একটু বিস্তারিত আলাপ হয়েছে আমাদের। নিশ্চয়ই ঢাকার 4টি বাস টার্মিনাল অতি দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর। বাস টার্মিনালগুলো রাজধানীর জন্য বেশ জটিল হয়ে যায়। যে এই বাস টার্মিনালগুলো, বিশেষ করে আপনি যদি ঢাকার আশপাশে মহাখালী থেকে শুরু করে দেখেন, তাহলে এইটা একটা বড় যানজটের জন্য একটা কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও আমরা একটু পরের অনলাইনটি দেখার চেষ্টা করি। পরের অনলাইনটি কি আছে? পরের অনলাইন যুগান্তর না সমকাল গেল কই? আমরা মনে হয় অনলাইনটিকে হারিয়েছি। যাই হোক, খুব বেশি মন্তব্য করার সুযোগ বলে পাবো না। আবারও এসেছে সমকাল, এই যে আবারও ওই সংবাদটি এসেছে যে সন্তানদের নামে ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন অলৌকিক মিল। সমকালে এটা একটু এক্সট্রা দিয়েছে যে না, উনি তার যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা আসলে অলৌকিক মিল বলেছেন। যাই হোক, আর মনে হয় খুব বেশি সময় পাবো না। আমাকে প্রযোজক দল থেকে বলা হচ্ছে যে অনুষ্ঠান শেষ করতে। অসংখ্য ধন্যবাদ মাহবুবাজি, একই সঙ্গে প্রফেসর ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনারা আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্য দিয়েছিলেন। আর এই ছিল আজকের নির্বাচিত খবরে। কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।